কিছুক্ষণ আগেই সূর্য ডুবেছে। এখন পুরো আকাশে সন্ধ্যার রং ছড়িয়ে পড়েছে। আরপিএফ এর দুজন লোক 4 নম্বর প্ল্যাটফর্মের স্ট্রেচার নিয়ে শালিমার করমণ্ডলের এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় আগত ট্রেনের হর্ন শুনে তাদের মধ্যে একজন বলে ওঠে, ভাই চল, আমাদের রাউন্ড চলে এসেছে, চল কাজে লেগে পড়ি। স্ট্রেচার নিয়ে তারা দুজন বগি নাম্বার C6 এর দিকে যেতে লাগলো, যেখানে থেকে তাদের একটি লাশ নিয়ে মর্গের কাছে যেতে হবে। আচ্ছা, মৃত ব্যক্তির নাম কি বলেছিল? রবি, যে কিনা হোলির ছুটিতে বাড়ি যাওয়ার জন্য উদ্গ্রীব ছিল, সে তাড়াহুড়ো করে একটি লোক ভর্তি ট্রেনে উঠে পড়ল। রবি প্রায় আধ ঘন্টা ধরে ট্রেনে ঝাঁকুনি খাচ্ছিল, কিন্তু সে ওই ট্রেনের একটি সিটও খালি পাচ্ছিল না। অবশেষে রবি তার সামনে একটি খালি বগি দেখতে পায়, তাই সে দৌড়ে গিয়ে ওই বগিতে বসে পড়ে। সেই বগিটির বগি নাম্বার ছিল S7। রবি পুরো আস্ত একটা বার্থ পেয়ে গিয়েছিল, কিন্তু রবি যখনই বাড়তে শুতে যাবে ঠিক তখনই এক বয়স্ক লোক তাকে বলে, মশাই, ট্রেনের যাত্রা ঘুমিয়ে নষ্ট করা উচিত নয়, ঘুম বাদ দিয়ে জেগে থেকে উপভোগ করা উচিত। রবি যখন আওয়াজের দিশায় ঘুরে তাকায় তখন সামনের বগি থেকে একজন বৃদ্ধ লোককে স্মোকিং পাইপ হাতে নিয়ে তার দিকে হেঁটে আসতে দেখে। জি, আপনার পরিচয়? পরিচয় তো দিতে পারবো না, কিন্তু আপনি যাকে দেখছেন তার নাম রাজেশ প্রতাপ। বাই দ্য ওয়ে, হোয়াটস ইউর নেম ইয়াং ম্যান? জি, আমার নাম রবি। মনে হচ্ছে প্রথমবার ট্রেনে সফর করছো, তাই তো এতটুকু জানো না যে ঘুমাতে হলে নিজ হাতে নিজের টিকিট কেটে নিয়ে আসতে হয়? না না, আসলে বিষয়টা এমন না। আসলে হোলির জন্য বাড়িতে যাচ্ছিলাম, তার উপর সফরটাও বেশ লম্বা, তাই ভাবলাম একটু ঘুমিয়ে নেওয়া যাক। কিন্তু ছোটবেলায় তো অনেকবার ট্রেনে সফর করেছি ছোটবেলায়, কিন্তু আজ বাধ্য হয়ে ট্রেনে উঠতে হয়েছে। মানে আসলে 10 বছর আগে একটি ট্রেন দুর্ঘটনায় আমার বাবা মারা গিয়েছিল। তারপর একদিন একা একা ট্রেনে সফর করার জন্য আমার মা হার্ট অ্যাটাকে মারা যায়। 2 বছর পর আমার ছোট ভাইটাও একইভাবে মারা যায়। তারপর থেকে ট্রেন সফর নিয়ে আমার পরিবারের মধ্যে বিভিন্ন ধারণার জন্ম হয়েছে। ইয়াং ম্যান, আফসোস করার দিন নেই আর, আজ তো তুমি আশ্চর্য হয়ে যাবে। প্রতাপ সাহেব আর রবি যখন একে অপরের সাথে কথা বলছিল তখন হঠাৎ করে সেখানে টিসি চলে আসে আর রবির টিকিট দেখতে চায়। রবি বিনা টিকিটে ভ্রমণ করার পরিণতি জানতো, কিন্তু তার কাছে নগদ অর্থ না থাকার কারণে সে টিসির পকেট গরম করতে পারছিল না। সে ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়ার বাহানায় টিসির কাছে কিছুটা ছাড় চায়, কিন্তু টিসি তার জায়গা থেকে এক চুলও সরেনি। আরে প্রতিদিনই তো তোদের মতো লাফাঙ্গাদের সাথে দেখা হয়। বিনা টিকিটে ভ্রমণ করার জন্য 300 টাকা ফাইন দে সালা, তা না হলে পরবর্তী স্টেশনে নেমে যা। আরে টিসি সাহেব, বেচারা সত্যি অনেক অসহায়, ছাড়ুন না ফাইন টাইন, আপনি আসুন, আমার সাথে আসুন। প্রতাপ সাহেব জোর দেয়, টিসি তার সাথে এক কোণায় চলে যায় আর তার কাছ থেকে 100 টাকা নিয়ে পুরো মামলাটি রফা দফা করে নেয়। রবি তার সিট থেকে উকি দিচ্ছিল, কিন্তু সে এটা দেখে অবাক হচ্ছিল যে টিসির হাতে যে 100 টাকার নোটটি ছিল সেটা অনেক পুরাতন। রবি এটা দেখে একটু অবাক তো হয়, কিন্তু তার মনোযোগ একটি সুন্দরী মহিলার দিকে টেনে নেয়, যে একটি গোলাপি শাড়ি পরে হাতে পার্স নিয়ে রবির সামনে গিয়ে বসে। রবি তাকে দেখে নিজের চুল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। লাইন মারার আগে ছোট একটা বাচ্চা ছেলে শুনে রবির মনের ইচ্ছাগুলো জলে ভেসে গেল। তবু ওই মহিলাটা, আমি রবি ঝাউ, বিটেক 3rd ইয়ার। এরই মধ্যে রবি আর সোনালীর মাঝে কথোপকথনের পাশে বসে থাকা প্রতাপ সাহেব খবরের কাগজ পড়ে জোরে হেসে ওঠে। স্যার, আপনি এমন কি পড়ে নিলেন যে উচ্চস্বরে হেসে উঠলেন? আরে এই আর্টিকেলে লেখা হয়েছে, সার্বিয়ার প্রেসিডেন্ট কোনো এক সার্বিয়ান ড্যান্সিং লেডির ভয়ে তার নাগরিকদের বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন। কি এক ফালতু নিউজ স্যার, এই সময়ও কি কেউ ভূত প্রেতে ভয় পায়? তুমি বিশ্বাস করো আর নাই করো, কিন্তু বর্তমান সময়ে ভূত আছে, হয়তো বা তোমার আশেপাশেই ভূত আছে। তাহলে আমি অবশ্যই তাদের হ্যালো বলে দেব, কিন্তু আমি কখনো এই ভূত প্রেতে বিশ্বাস করব না। তুমি বিশ্বাস করো আর নাই করো, তাতে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে না? রবি এটা শুনে একটু অবাক হয়। একটি টয়লেটে ঢুকে রবি তার কাজ সেরে ফ্ল্যাশ করতে যেতেই সে এমন একটি জিনিস দেখতে পায় যেটা দেখে তার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। টয়লেটের ভেতরে এক লোকের কাটা মাথা পড়েছিল, যে রাগে চোখে রবির দিকে তাকিয়েছিল।
তারপর যখনই সে হাত ধোয়ার জন্য একটি কল চালু করে তখন সেখান থেকে পানির জায়গায় রক্ত বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে রবি কেঁপে ওঠে। সে বুঝতেই পারছিল না তার সাথে এসব কি হচ্ছে। তৎক্ষণাৎ সে টয়লেট থেকে বাইরে বেরিয়ে আসে। কোনো কিছু বুঝে ওঠার আগে ট্রেন এক গভীর সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে, আর পুরো ট্রেন লাইটের অনুপস্থিতিতে পরিবেশকে আরো বেশি ভয়ানক করে তুলছিল। রবি যখনই তার পকেট থেকে লাইটার বের করে জ্বালায় তখন সে এমন একটা দৃশ্যজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, কারণ প্রতাপ সাহেবের অর্ধেক শরীর রক্তে রঞ্জিত হয়েছিল আর তার একটি চোখও গায়েব ছিল। তারপর যখন রবির জ্ঞান ফিরে আসে তখন সে বুঝতে পারে উপর থেকে কিছু একটা তার মাথায় পড়ছে। রবি নিজেকে সামলায়, রুমাল দিয়ে নিজের চেহারা মুছে আর তার হাতে রুমাল দেখে চিৎকার করে ওঠে। এসব কি হচ্ছে আমার সাথে? কার রক্ত আমার মাথায় পড়ছে? এই রক্তটা তোমার আপনজনের, বিশ্বাস না হলে একবার নিজেই দেখে নাও। সোনালি এইটুকু বলতেই রবি উঠে দাঁড়ায় আর কাপা কাপা হাতে উপরের বাড়তে শুয়ে থাকা লোকটার মুখের কম্বল সরায়। কম্বলটি সরিয়ে নেওয়ার সাথে সাথে রবির হৃদস্পন্দন বন্ধ হয়ে আসে আর সে জোরে জোরে শ্বাস নিতে থাকে, কারণ কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি আর কেউ নয়, তার বাবা ছিল, যে কিনা নেশাগ্রস্ত অবস্থায় নিজের রক্তে রক্তাক্ত হয়ে মরে পড়েছিল। বাবা, আপনি কেন? এসব কি হচ্ছে আমার সাথে? কেউ তো কিছু বলুন। রবির উত্তরের আশায় তখন পেছনে ঘুরে তাকায়। তখন সে সেখানে ট্রেনের মৃত যাত্রী আর টিটির আত্মা দেখতে পায়। প্রতাপ সামনের দিকে এগিয়ে যায়, তারপর রবির গলা চেপে ধরে তাকে সত্য বলতে শুরু করে। তোমার বাবা একজন মাল গাড়ির ড্রাইভার ছিল। আজ থেকে ঠিক 18 বছর আগে আমাদের এই শালিমার এক্সপ্রেস যখন তার গন্তব্যের দিকে যাচ্ছিল তখন তোমার বাবার ট্রাকটি আমাদের অনেক পেছনে ছিল। ট্রাকগুলোর কিছু সমস্যার কারণে স্টেশন মাস্টার তোমার বাবাকে ব্রেক লাগানোর আগেই থামাতে সতর্ক করে দেন, যেন সে তার গাড়িটা থামিয়ে দেয়। কিন্তু তখন তোমার বাবা নেশায় মাতাল হয়েছিল। তোমার বাবার ভূতের খেসারত আমাদেরকেও গ্রহণ করতে হয়েছে, কারণ সে তার মালগাড়ি দিয়ে যে বগিটিকে ধাক্কা মেরেছিল সেটাই S7 বগিটাই ছিল। তোমার বাবার একটি ভুলের জন্য আমাদের পরিবারের সবাইকে খেসারত দিতে হয়েছে। আমি আমার স্বামীর থেকে 3 বছর দূরে থাকার পরেও একবারও দেখা করতে পারিনি, আর প্রতাপ সাহেব নাতির মুখটাও দেখতে পারেননি। এত বছর ধরে প্রতিশোধের আগুনে পুরার পর আজ আমরা স্বাধীনতা পাবো। এই কথা বলে সবাই রবিকে চেপে ধরে, আর শত শত ভিড়ের নিচে চাপা পড়ে রবি সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, ওখানেই মারা যায়। বন্ধুরা, আমাদের এই গল্পটি উড়িষ্যার ট্রেন দুর্ঘটনা থেকে অনুপ্রাণিত। নিহতদের পরিবারের প্রতি আমাদের সকলের গভীর সমবেদনা ও সহানুভূতি রয়েছে। ওম শান্তি। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।